সবচেয়ে বড় জিনিস হইল সেখানে আমি থাকাকালীন কেউ চুরি করতে পারে না, একজন শুধু ধরা খাইছিল, তার হাতে নাতে দোষ ছিল। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান, লেখক এবং বিশিষ্ট আলোচক বদিউর রহমান স্যার। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। আপনার যে দীর্ঘ ক্যারিয়ার, এই দীর্ঘ ক্যারিয়ারে আপনার সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত কি ছিল? চাকরি জীবনে একটা যদি বলি যে সবচেয়ে আনন্দদায়ক, অনেকগুলো ঘটনা আছে, কারণ আমার লাইফটা তো রিচ এইসব ব্যাপারে। তো সবচেয়ে আনন্দদায়ক হয়েছিল আমি চাকরির শুরুতেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বঙ্গভবনে কাজ করার একটা স্কোপ পেয়ে গেছিলাম। ভলেন্টারি মাস পার্টিসিপেশনের পুরস্কার দেওয়া হবে। তো সেই সময় জয়েন করার পরই আমাদের কয়েকজনকে সেখানে দায়িত্ব দেওয়া হলো। আমি সেই সময় প্রথম বঙ্গভবনে ঢুকলাম কাজ করার জন্য। ওখানে গিয়ে দেখলাম যে আমার চোখের সামনে ভাসতেছিল সেটা দিল্লির মসনদের মতো মনে হইতেছে, রাজা বাচ্চারা আসতেছে এবং প্রেসিডেন্ট গিয়ে আসতেছেন, পুরস্কার দিবেন দরবার। স্যার একদম ইয়াং, একেবারে ইয়াং, চাকরিতে মাত্র ঢুকলাম সেই 1979 সালে। প্রথম ঢুকেই আমি বঙ্গভবনে যখন এই কাজটা করতে গেলাম, দরবার হলের প্রেসিডেন্ট আসলেন, তখন আমার কাছে খুব আনন্দদায়ক মনে হয়েছে। এবং এটা পরবর্তী জীবনে আমার কাজেও এসেছে, যে যাত্রাতে আমি প্রেসিডেন্ট জিয়ার সাথে দরবার হলে সেখানে ওই যে অফিসিয়াল দায়িত্ব পালনে গিয়েছি, ওনাকে দেখেছি। তারপরে তো রেগুলার ক্যাবিনেট মিটিং করতে গেলে ওনার সাথে দেখা হইতো এবং একদিন কথা হইলো। আমরা সচিবদের অপেক্ষার রুমের সামনে আমি দাঁড়ায় রইলাম, উনি ক্যাবিনেট রুমে ঢুকবেন। তা আমার দাঁড়ানো অবস্থা জিজ্ঞেস করলো এসবি না এনএসআই, আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম স্যার আমি ক্যাবিনেটের অফিসার। এর প্রথম কথা হইলো একটু। তারপরে ওনার সাথে আরেকটা মজার ঘটনা ঘটলো। ওনার 2 এডিসি ছিল, একজন শাহ আলম এয়ারফোর্সের, আরেকজন নেভি ছিল আউয়াল। তো ওরা একদিন আমাকে বললো যে আপনার তো ভালো সুসংবাদ আছে। আমি কেমন, কি বিষয়? বলে যে প্রেসিডেন্ট সাহেব তো আপনার এই সাদা মোটা বেল্ট এটা পছন্দ করেছেন। প্রেসিডেন্ট জিয়ার চোখ একটা তীক্ষ্ণ ছিল, যে মনে হয় যেন বেদ করে বের হচ্ছে, যে আমার বেল্ট পর্যন্ত ওনার চোখে পড়ছে এবং যাই ওদেরকে বলতেছে এই বেল্ট কোন দোকান থেকে কিনেছেন। আমি বললাম যে দোকানের তো নাম মনে নাই, তবে এলিফেন্ট রোডে ওই যে হাবা হাসপাতালের যে কনফেকশনারি আছে, এটার পশ্চিম পাশে একটা মোটা একটা সাদা বোল্ট, তো ওরা সেটা কিনে নিল। এটা চাকরির শুরুতে খোদ প্রেসিডেন্ট, এবং জিয়া তো টিল প্রশাসক হিসেবে হি ইজ টপিং দ্য লিস্ট। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। চাকরিতে ঢুকলাম ক্যাডার জবে, সেই সময় এইরকম দেশের প্রধান প্রশাসক, প্রধান প্রেসিডেন্ট, তার সাথে এরকমভাবে এরকম ইন্টারেস্টিং হলে এটা খুব। স্যার উনি যেহেতু আর্মি চিফ ছিলেন, ওনাদের লাইফস্টাইল তো খুব গুছানো। তো এইরকম একজন ব্যক্তিত্ব আপনার লাইফস্টাইলের একটা জিনিস ফলো করছে, এটা তো খুবই একটা তৃপ্তিদায়ক, পছন্দ হয়েছে, ওনার ভালো লাগছে যে আপনার এই স্টাইলটা। এনবিআর এর দায়িত্ব পালনকালে আপনার জন্য সবচেয়ে তৃপ্তিদায়ক ভালো কাজ রাষ্ট্রের জন্য আপনি কোনটা করতে পারছেন? সবচেয়ে ভালো কাজ যেটা করতে পেরেছি, আমি এনবিআর বলে যে একটা প্রতিষ্ঠান আছে, এটা জনগণের কাছে বোধহয় তুলে ধরতে পেরেছি, 1 নাম্বার। 2 নাম্বার হইলো আমি ট্যাক্স পেয়ারদের ইনকাম ট্যাক্স রিটার্ন মধ্যে সম্মানিত শব্দটা তাদের জন্য যোগ করে দিয়েছিলাম প্রথম, সম্মানিত করদাতা হন। এবং তাদের জন্য আমি দাঁড়াইয়া সালাম দিতাম, তাদেরকে সম্মান করে টাকা নিয়েছি, আদায় করেছি, চুপচাপ সম্মান করে করে নিয়েছি। এই 2টা আমার কাছে তৃপ্তিদায়ক। আর সবচেয়ে বড় জিনিস হইল সেখানে আমি থাকাকালীন কেউ চুরি করতে পারে না, একজন শুধু ধরা খাইছিল, তার হাতে নাতে দোষ ছিল ড্রয়ারের টাকার। সেটা পরে শোনা গেল যে তার রাইভাল গ্রুপই তাকে এইভাবে করেছে, এটা পরে শুনছিলাম আর কি। ওই সময় আমি করাপশন হইতে দেই নাই আর কি, হয় নাই। জিয়াউর রহমানকে যেহেতু আপনি খুব কাছ থেকে দেখেছেন, আমরা তো সাধারণত জানি যে আর্মি পার্সনরা একটু কমান্ডিং স্টাইলে চলাচল করে, প্রশাসক হিসেবে ওনার কি এরকম উনি ফৌজদারি স্টাইলেই চলতেন নাকি সাধারণ মানুষের মতো ব্যবহার করতেন? ওনার ডিসিপ্লিন তো ছিল ওনার বাহিনীর ডিসিপ্লিনের মতো, কঠোর ডিসিপ্লিন। যেমন সময়ানুবর্তিতা। ঠিক 7:30টায় ক্যাবিনেট মিটিং হতো, তখন শুক্রবারে হতো, অফিস টাইম তো 7:30
2টা ছিল। ঠিক 7:30 1 মিনিট আগে উনি ওখানে পৌঁছে যেতেন। এবং টাইমের ব্যাপারে উনি এত সতর্ক থাকতেন যে ওনার সামনে দিয়ে যারা একটু দেরিতে আসতো মন্ত্রীরা ঢুকার সময় ঘটনাটা ঘটতো ঠিক এই রকম। আমি ওটাকেই বলবো, আমরা যখন হাই স্কুলে ভর্তি হইলাম তখন হেডমাস্টারের রুমের সামনে দিয়ে না যাওয়ার জন্য আমরা অনেক দূর পথ ঘুরে মাঠ দিয়ে ঘুরে যেতাম। ঠিক একজন হয়তো একটু দেরিতে ঢুকতেছে, উনি এমনভাবে তাকাইলেন, থামাই দিলেন। এক মন্ত্রীর বেলায় এরকম ঘটল, 7:30 থেকে 10 মিনিট পরে ঢুকতেছেন, থামাই দিয়ে বললেন যে আপনি মন্ত্রী হিসাবে 10 মিনিট পরে আসছেন, আপনার সচিব আসবে আধা ঘন্টা পরে, এডিশনাল সেক্রেটারি 2 ঘন্টা পরে, জয়েন্ট সেক্রেটারি 5 ঘন্টা পরে, ডেপুটি সেক্রেটারি ওই অফিস ছুটির সময় আসবে, আর ডেস্ক অফিসাররা আশাই লাগবে না। এবং সাংঘাতিক রকমের তাকে ভয় পেত মন্ত্রীরাই টাইমের বিষয়। আর ওনার চোখ কান খোলা রাখতেন। আর্মির সেই স্টাইলে কোন মন্ত্রী রাত্রে 2টায় তাস খেলছে সেটা ওনার কাছে জানা থাকতো, সব ইনফরমেশন। তো পরের দিন হয়তো মিটিংয়ে একটু ঘুম ঘুম ভাব হচ্ছে, উনি বলেই ফেলতেছেন রাত্রে 2টা পর্যন্ত তাস খেললে 7:30 মিটিংয়ে তো ঘুম আসবেই। তো পরের দিকে আরেকটা মজা আমি আনন্দ পেয়েছি, সেগুলো স্মৃতিচারণ করে, সেটা হলো ব্রিগেডিয়ার জেনারেল সাদিকুর রহমান, পরে মেজর জেনারেল, ওনার মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট, MSc ছিলেন। তো উনি আমাকে একদিন বললেন যে তুমি ছোট মানুষ, বয়সও কম, পদেও ছোট, তুমি ছোটোখাটো মিথ্যা বললে গুনাহ হবে না। কারণ প্রেসিডেন্ট সাহেবের কাছে এরা মন্ত্রীরা তো নাজেহাল হয়ে যায়। তো অমুক দেরিতে আসলে তুমি একটু মিথ্যা বললো, প্রেসিডেন্ট জিজ্ঞেস করার আগেই বলে দিবে যে স্যার ওই ক্যাবিনেট সেক্রেটারি কেরামত আলী সাহেবকে পান নাই, জয়েন্ট সেক্রেটারি নুর নবী চৌধুরীকেও উনি পান নাই টেলিফোনে, আমাকে টেলিফোন করছেন, ওনার ঠান্ডা লাগছে, একটু মিনিট 10-15 দেরি হবে। তো সাদিক রহমান সাহেবরে বললাম স্যার আমার ছোট মানুষ মিথ্যা বললে এগুলো হোয়াইট লাই, কিন্তু মন্ত্রী তো বেঁচে যাবে। এত কঠোর ছিলেন। অস্ট্রিয়াটিতে উনি আরেকটা কঠোর ছিলেন। উনি ক্যাবিনেট মিটিংয়ে মাত্র 1 কাপ চার সাথে 2টা নোনতা বিস্কিট দিতেন। আচ্ছা, সিম্পল। আর নিজে তো পাম শু পরা, সাফারি হাফ শার্ট নিয়ে আসতেন। কিন্তু সাংঘাতিক ক্রমের ডিসিপ্লিন। এবং একদিন একটা মজার ঘটনা ঘটল, একটা বৈঠকে বস্ত্র মন্ত্রণালয়ের লাভ ক্ষতি নিয়ে একটা হিসাব দেওয়া হইলো, একটা সামারি আসলো। তো সে সামারিতে দেখানো হইল তাদের 20 কোটি টাকা লাভ হয়েছে। তো ওই মিটিংয়ের মধ্যে এসএ খায়ের নামে এক প্রাক্তন CSP জাবরেল অফিসার ছিলেন। তো উনি বলছে স্যার আমি যোগ বিয়োগ করে দেখলাম এখানে আসলে 20 কোটি হয় না, 2 কোটি। আচ্ছা, কোন সময় টাইপের সময় 2-এর সাথে যে একটা শূন্য পড়ে গেছে, তারপরে সবটাতে 20 কোটি লিখছে। আচ্ছা, তখন কিন্তু তার ক্যাবিনেটে 4 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে। আচ্ছা, 4 জন, সাইফুর রহমান সাহেব, জামাল উদ্দিন সাহেব, আতাউদ্দিন খান, 4 জন চার্টার্ড। হঠাৎ করে মিটিংয়ের মধ্যে ফোল্ডারটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ক্যাবিনেট সেক্রেটারি কেরামত সাহেব বললো যে ডিসিশন লিখেন, মিনিস্টার শুড কাম প্রিপেয়ার্ড ইন দ্য মিটিং। ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন। নাগরিকরা ঠিক কি কি কারণে ভ্যাট দেয়, এর প্রত্যাশা বা আইনি চুক্তিটা কি আসলে? প্রত্যাশাটা তো হইল সবাই একটা বেটার লিভিং পাবে, ভালো একটা জীবনমান পাবে সরকারের তরফ থেকে, রাস্তাঘাট, যাতায়াতের ব্যবস্থা, তারপরে যে দ্রব্য মূল্য থেকে সব কিছু, সেগুলোর জন্যই তো দেয়। রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, এটা রিফ্লেক্ট হয় সরকারের মাধ্যমে। তো এখন সরকারের পয়সা কোথায়? সরকারের তো জমিদারি নেই, বাপ নাই, মা নাই, জনগণ। জনগণ হইল সরকারের মা, বাপ, পৃথিবী সব। অর্থাৎ জনগণের টাকা নিয়েই সরকার ব্যয় করে, তার জীবন মানের জন্য সব কিছু করে। প্রত্যাশাটা তো যা থাকে, বেশিরভাগ লোক, আমি যখন সিটিং চেয়ারম্যান ছিলাম তখনও এক কথা, কেন দেব, আমি কি পাই? তা আমাকে এটা এখনো জবাবদিহি করতে হয় যে কি পান না সেটা বলেন। আপনি যে রাস্তাটা দিয়ে এখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যান, সে রাস্তাটা কে করেছে? সরকার করেছে, আপনার টাকায় করেছে, তাই তো আপনি ওখানে নিয়ে যেতে পারছেন। বলে যে ভাঙ্গা থাকে, তো ভাঙ্গা থাকবে, এই জন্য সবাই তো ট্যাক্স দিচ্ছে না। তার মধ্যে সরকারের তরফ থেকে আর একটা আছে, জনগণ যে পরিমাণে অর্থ আয়কর,
ভ্যাট, তারপরে মূল্য সংযোজন কর যেটা ভ্যাট জি। বললাম, তারপরে যাই Tax। শুল্ক, জি। তিনটাই তো মেন হইলো, একটা শুল্ক, একটা ভ্যাট, আর একটা হইলো আয়কর। আয়কর। এগুলা যা দে, প্রশ্নটা বড় হইল সেটা রাষ্ট্র তার প্রতিনিধি হিসেবে সরকার জি। সঠিকভাবে ইউটিলাইজ করে কি জি, স্যার। নাম্বার ওয়ান। নাম্বার ওইখানে অনেক প্রশ্ন আছে, 900 হয়। নাম্বার টু, সেটার ফিল্পারেজ হয় কিনা, প্রচুর ফিল্পারেজ হয়। ফিল্পারেজ বা এরকম 900 যদি না হতো, সঠিকভাবে যদি ব্যবহার হতো, তাহলে এই 55 বছরে দেশের চেহারা আরো অনেক বদলিয়ে যেত। 55 বছর আগে যখন স্বাধীন হলাম, তখন যদি আমাদের এই সাবকন্টিনেন্টের কয়েকটা দেশ দেখি, যে মালয়েশিয়া তখন এই অবস্থায় ছিল না। তো তাদের জনসংখ্যার তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি, আমাদের হাত অনেক বেশি, কর্মী বেশি। তো যদি এই আমরা যে ভ্যাট ট্যাক্স দেই, সরকারকে অপারেট করতে যে টাকার যোগান দেই, মানুষ দেয়, এটা সঠিক ব্যবহার হতো এতদিন, তাহলে আজকের যে আমাদের স্বপ্ন দেখি যে আমরা মালয়েশিয়া হব, সিঙ্গাপুর হব, তো সঠিক ব্যবহার হলে এতদিনে কি আমরা আসলে মালয়েশিয়ার চেয়ে ভালো জায়গায় থাকা সম্ভব ছিল, বা কোন পর্যায়ে আমাদের থাকার সম্ভাবনা সম্ভব মনে ছিল? করেন? আপনি মালয়েশিয়া বলেন, কোরিয়া বলেন না, সাউথ কোরিয়া। জি। আমরা তো প্রথম 47-এ স্বাধীন হইলাম। জি। সাউথ কোরিয়া তো কোরিয়ান ওয়ারের পরে হইলো 51-এর দিকে, 52-এর দিকে, কেমন ওই সময়। সে কোরিয়া কত আগায় গেল, এনআইসিতে নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজ 4 কান্ট্রিজে চলে আসছে, আমরা পারি নাই কেন? আপনি প্রথমে আসেন দেশ স্বাধীন হওয়ার পরে, জি। যেটা বঙ্গবন্ধু সরকার ছিল, সেই সময় তো শুরু হয়ে গেল একটা লুটপাট। এবং সেই লুটপাট এগুলাতে অতিষ্ঠ হয়ে বঙ্গবন্ধু কি বললেন, সবাই পায় হ্যাঁ। সোনার খনি, আমি পাই চোরের খনি। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথা কোন আক্ষেপে বললেন? তখন তো অন্য দলও ছিল না। তাহলে তখনই লুটপাট শুরু হইলো, ব্রিফকেস বিজনেস শুরু হইলো, দখলবাজি শুরু হইলো স্বাধীনের পর। তার আরেকটা কথা ছিল না, যা কম্বল রিলিফ আসলো, গাজী গোলাম মুস্তফা রেড ক্রসের চেয়ারম্যান, গাজী আমার কম্বলটা কোথায়? জি। ক্যান ইউ থিঙ্ক অফ ইট? তাহলে সেই সময় গেল একটা ঝামেলা। তারপরে সরকার যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইলেন 1979 সালের আপনার এপ্রিলের যথাসম্ভব 19, 20, 21 বা 21, 22, 23-এ এনইসির মিটিং হয়েছিল, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে। সেই সময় একটা ডিসিশন ছিল, অ্যাটলিস্ট 50% করাপশন শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। এটা নিয়ে তখন সুধাংশু শেখর হালদাররা সহ বললো যে, ও তাহলে তো প্রেসিডেন্ট দিয়ে 50% জায়েজ করে দিয়েছেন, কারণ 50% শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স, তার মানে বাকি 50% তাহলে চলবে। তার মানে সে সময়ও করাপশন ছিল। জিয়া প্রেসিডেন্ট হিসেবে হি ওয়াজ অনেস্ট টু দ্য পাই, তার করাপশন নিয়ে কথা উঠে নাই। কিন্তু একটা সমালোচনা ছিল, হি অ্যালাউড হিজ পিপল টু বি করাপ্ট। তারপরে এরশাদ আসলো, কেন আমরা মালয়েশিয়া বা সাউথ কোরিয়া এগুলো যে যেতে পারি না? এরশাদ আসলো, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আসলো, এসে নিজে দুর্নীতির মামলায় জনতা টাওয়ারে জেল খাটলেন। তাহলে আপনি কোথায় পাবেন? এরপরে তো যা ঘটতেছে সবগুলাতে একই অবস্থায়, ধারাবাহিকতায়। এবং শেখ হাসিনা যখন বলে তার পিয়নেরও 400 কোটি টাকা আছে, তারপরে বিএনপির আগের আমলে যখন হাওয়া ভবন নিয়ে বলা হয় যে সেখানে সালামি না হলে কারো বদলি হয় না, এটা হয় না, ওটা হয় না। তো আমরা ধারাবাহিকভাবে লিগ্যাসিতে করাপশনটাকে পালন করে আসছি। এটা যদি না থাকতো, তাহলে আপনি ঠিকই সাউথ কোরিয়া, মালয়েশিয়া এইগুলোর মতো আরো উঠে যেতেন। আপনি জানলে এখনো হয়তো কষ্ট লাগবে, আমাদের জিডিপি ট্যাক্স রেশিও নেপালের চাইতেও কম এখনো। এক অঙ্কের মধ্যে এখনো ধরতে গেলে রয়ে গেছে। তো কেন? কারণটা কি? এই যে যত মামলা হয়, এই হয়, সেই হয়, সবগুলা কি জন্য? এই দুর্নীতিটাকে দমন করা যায়। প্রবৃদ্ধি জিনিসটা স্যার আসলে এটা তো একটা টার্ম, সাধারণ মানুষ বোঝে না। আমরা যদি সহজ বাংলায় বা বুঝাই যে আমাদের অর্থনীতি বড় হচ্ছে কিনা, আমরা যেমন প্রবৃদ্ধির কথা বলি তেমন সমাজে বৈষম্য আছে। আমরা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি কি বেশি আগাচ্ছে নাকি বৈষম্য বেশি বাড়তেছে? দুইটা তো দুই লাইনের হিসাব। প্রবৃদ্ধিটা হলো একটা ইকোনমিক ক্যালকুলেশন, জিডিপির সাথে আমার কত গ্রোথ হইলো সেটাকে আমরা প্রবৃদ্ধি বলি, গ্রোথটার পার্সেন্টেজে। আর বৈষম্যটা হইলো ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের প্রশ্ন। ওখানে হলো টোটাল আমার ইকোনমিক গেইন
কত বেশি অর্জন হইলো, কত বাড়লো জিডিপিতে, আর বৈষম্যটা হইলো ডিস্ট্রিবিউশন ওয়েলথটা কার কাছে কত গেল। পাকিস্তানে বলে আমরা 22 পরিবার বলতাম, জি এখন কত 22 পরিবার, কত কোটি কোটি আমার এখন আরো জি স্যার। বেশি হয়ে গেছে। তুলনামূলকভাবে যদি আপনি দুইটাকে দুই অ্যাঙ্গেল থেকে আইনে একটা সমীকরণে আনতে চান, তাহলে বৈষম্যটা বেড়ে গেছে বেশি, বৈষম্যটা স্যার অনেক বেশি বেড়েছে। এত বেশি বেড়েছে যে ইউ ক্যান থিঙ্ক অফ। এবং এটা বেড়েছে অনেকটা কীরকম, যে আমরা গড় বলি না, এবারেই যে একটা জি, থাকে, জি, জি। এই গড়ের ঝামেলাতে গেলে আপনি বেকায়দা পড়বেন। এখন অচেনা লোক একটা নতুন জায়গায় আসছে, নদীর উপর দিয়ে পার হবে, সাঁকো নাই, পানি কম, ওই যে লোকাল লোককে জিজ্ঞেস করলো যে আপনি এখানে কি আমি হাঁটিয়ে ফেরোতে পারবো, বলে যে পারবেন, গড়ে হাঁটুপানির নিচে। জি। তো গড়ে হাঁটুপানির নিচে বলে দিল, তো বিস্তৃত এলাকা হাঁটুপানির নিচে হাঁটে যাচ্ছে, কিন্তু মাঝখানে লাফ দিয়ে পার হওয়া যাবে না 10-12 ফুট, সেটা দেখা গেল সে জি। কুলে ফানা ডুবে মরে গেল। জি। তো আমাদের এখন ডুবে মরে যাওয়ার মতো, তার মধ্যে আবার কিন্তু গড়ে হাঁটু পানি দেখাচ্ছি আমরা। হ্যাঁ, গড়ে আসছে, গড়ে চলে জি, জি, আসতেছে। জি। তার মধ্যে আবার ঋণ খেলাফি জি যেটা হয়ে গেছে, কত শতাংশ ঋণ খেলাফিতে চলে গেল অর্থের, কেন যাচ্ছে, কারা দায়ী আপনি ধরতে পারতেছেন না। পাচার জি চলে যাচ্ছে, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর প্রশ্ন আসে। জি স্যার। তাহলে রাষ্ট্রীয় ম্যানেজমেন্ট ব্যবস্থার মধ্যে ফাঁক ফোকর যেটা রয়ে গেছে, সেখানে যাইয়া বৈষম্যটা আরো উস্কে গেছে। হ্যাঁ, জনজীবন অনেক উন্নত হয়েছে, স্বাধীনের পর খালি পায়ের লোক হাঁটতো। আমরা যখন 60-এর দশকে, 50-এর দশকের শেষেও দেখছি, বিয়ে শাদিতে যাওয়ার সময় চাচা জেঠারা গ্রামের থেকে আসছি, তো গ্রামের গরু চালাইলাম, ছাগল পাললাম সেগুলোতে, তখন ওই যে বিয়ে শাদিতে অনুষ্ঠানে যাওয়ার সময় জামাটা গায়ে দিত না, কাঁধের উপর নিয়ে চলে যেত। কারো জুতো থাকলে হাওলাত করে জুতো নিয়ে নিলে ওটা ফুটতো না, ওই বাড়ির সামনে বাড়ির গিয়ে সামনে পুকুরে গিয়ে। পাটা ধুয়ে ফুটতো। এখন সে অবস্থা নাই, অনেক ডেভেলপ। এখন সবার জি, জি। পায়ে জুতো আছে, স্যান্ডেল আছে, জামা গায়ে দিয়ে চলে, খালি গায়ে নাই। স্বাধীনতার পরে আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু বৈষম্যটা প্রচুর পরিমাণে বেড়েছে। বিগত সময়ে আমরা দেখছি যে ব্যাংক একবারে যে উজাড় করে নিয়ে যাওয়া, বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক হিসেবে সম্ভবত ইসলামী ব্যাংক একটা পর্যায়ে ছিল, তো সেটাও এখন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে খারাপ পরিস্থিতি। স্যার, এই যে total- আন্দোলন হইতেছে জি, daily স্যার। এখন। স্যার, টোটাল ব্যাংক ব্যবস্থার এই যে সমস্যা, লুটপাট এবং পতনের দিকে যাওয়া, এইখানে স্যার উত্তরণের জন্য কি কি করা যায় বা কি কি করণীয় আপনার পরামর্শ? রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়ে গেছে। জি সরকার তার যেটুক নিয়ম মাফিক কাজ করার ছিল সেটা করে নাই। জি বাংলাদেশ ব্যাংক যে কঠোর নিয়মে কাজ করার ছিল সেটা করে নাই। করেন না। আমি বাংলাদেশ ব্যাংকেও চাকরি করেছি, জি প্রেসিডেন্ট জিয়ার আমলে মেরিটোক্রেসি ছিল, জি দলীয়করণ ছিল না। প্রেসিডেন্ট জিয়াই গভর্নর নাজির আহমদকে দিয়ে বাংলাদেশ ব্যাংকে 80 জন ক্লাস ওয়ান অফিসার পাবলিক সার্ভিস কমিশন 1-এর মাধ্যমে রিক্রুট করিয়েছিলেন। জি 76 আমরা সেটাতে জয়েন করেছিলাম 14 অক্টোবর 76। সেই সময় আমি বলতাম, ভালোভাবে কাজ করার জন্য বেসতে গেলে বাংলাদেশ ব্যাংকের লোক আগে যাবে। জি সেই বাংলাদেশ ব্যাংক পৌঁছে গেছে। সেই বাংলাদেশ ব্যাংকের মধ্যে তাদের যে ম্যানেজমেন্ট করার ছিল অন্য ব্যাংকে ওরা, সেটা হয় নাই। ব্যাংকের নিজস্ব অর্থ ওই যে লুট হয়ে গেছে, আতিক থাকতে বাইরে কারা নিয়ে গেল। অন্য ব্যাংকগুলার ঋণ খেলাপি সুবিধা দিতে দিতে তারা কোনো নিয়ম প্রতিষ্ঠা করে নাই। অদক্ষতা প্রথম, জি। তারপরে যাইয়া আমার তোমার লোক প্রিভিলেজ করেছে। জি, স্যার। বেসিক বাচ্চু নামে একজনের নাম শুনছি হ্যাঁ, আমরা, হ্যাঁ, বেসিক হ্যাঁ, ব্যাংকের, বেসিক ব্যাংকের। যে বেসিক বাচ্চু যারে খুশি আগেই প্রসেস হওয়ার আগেই বলতো দিয়ে দেওয়া এত কোটি টাকা। জি। তো এই যে লুটপাটটা বলছে, সেজন্য সরকার নষ্ট করেছে। এটার পরে এই অবস্থা। এখন এটা রিভাইভ করার জন্য তেল ফুললে পাওয়া যায় না, কিল ফুললে পাওয়া যায় না। বালির মধ্যে তেল ফুললে উদ্ধার আর করতে উদ্ধার পারবেন করা না। যাবে না। ফিটে কিল পড়ে গেলে জরিমানা করতে পারেন, কিন্তু কিল ফেরত আসবে না। জি। যা হয়েছে, রিজার্ভ চুরি কি টাকা আনতে পারতেছে? না আসতেছে না। এখন যদি সরকারের সদিচ্ছা, পলিটিক্যাল গুডউইল কতটুক স্ট্রং হবে, যে আমার লোক তোমার লোক বলবো না, স্বেচ্ছাভাবে যে লোন পাওয়ার মতো হয় তাকে দেব, না হলে দেব না, আদায় করব কড়াক্রান্তি, না হলে হবে না। যেমন গতবার নির্বাচন সময় যেটা বললেন, অনেক ঋণ খেলাপিও তো নির্বাচিত হয়েছে। কেন হয়েছে?
কেন দেয়া হইল? দেওয়ার তো দরকার ছিল না। জি, তিনি যত লাটসা বেহন যত ব্যবসায়ী হোক, যেহেতু তার পার্টি করেছে, ওই যে পার্টির থেকে পার করে আনতে হবে, আমার লোক চাপ যেটা ছিল, আর কি। আমার লোক তোমার লোক, কিন্তু জি, জি। নিউট্রালি নির্বাচন কমিশন তো শক্ত হইতে পারে নাই। রাইট। যদি একজন টিএন সেশন হয়ে যেত, নাসির যদি টিএন সেশনের কাছাকাছিও যেতে পারতো, তাহলে এগুলা কেন দেবে? ঋণ খেলাপি তো হওয়ার কথা না, দিয়েছে, তোষণ করতেছে। তো ওইরকম তোষণ চললে এখনো হবে না, আদায়ও করতে পারবে না, এভাবে চলবে। ইট টোটালি অ্যান্ড কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য স্ট্রং পলিটিক্যাল ডিজায়ার। বাংলাদেশের অর্থনীতিতে স্যার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতা কি আপনি মনে করেন? রাজস্ব ঘাটতি, নাকি প্রাতিষ্ঠানিক দুর্বলতা, বিনিয়োগ সংকট, এরকম স্যার সবচেয়ে বড় দুর্বলতা কোথায় বাংলাদেশের অর্থনীতি? এখানে দুর্বলতা নাই কোনটা? সবগুলোই সবগুলোতে দুর্বল, ঘাটতি আছে। তার মধ্যে আপনি এক নম্বরে আনলে, আমি যেহেতু এনবিআর ছিলাম, আমি বলবো যে রাজস্ব আয়টা আমরা যতটুকু দরকার করতে পারি না। আমরা ওই যে ERD কে বেশি গুরুত্ব দিই, জি, আগের থেকে দিয়ে আসছি। স্বাধীন হওয়ার পর তো আমাদের বাজেট বাইরের অর্থের উপর নির্ভরশীল ছিল, ছোট্ট জি। বাজেটও। আগে এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, এখনকার নাম ইকোনমিক রিলেশনস ডিভিশন। কিন্তু আমাদের IRD আছে ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, এটা অবহেলিত, এটাতে গুরুত্ব দেওয়া হয় নাই। ক্যান ইউ থিঙ্ক অফ, আমি যখন 2007-এ NBR এর চেয়ারম্যান, তখন রাজস্ব বোর্ডের বাজেট কত ছিল? মাত্র 36,000 কোটি টাকা, অনলি জি, 36,000 কোটি টাকা। জি। তো এত বড়, এত জনগণের দেশ, এই স্বাধীন হওয়ার পরে কত বছর পর 2007-এ মাত্র এখন তো 9 লাখ কোটিতে চলে যাচ্ছে, 9 লাখ কোটির উপরে যাচ্ছে। তো সেটা হলো আমাদের ইন্টারনাল রাজস্ব সংগ্রহে, আহরণে বা আদায়ে আমরা সিরিয়াস ছিলাম না, উদ্বুদ্ধও করতে পারি না, সিরিয়াস ছিলাম না। বরং আমরা যেটা করছি, প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে তো শুরু হইল, আমরা অপ্রদর্শিত মানিকে জায়েজ করার জন্য জি, যে ঠিক হকালালি স্ল্যাব অনুযায়ী 10, 15, 20, 25% ট্যাক্স দিয়েছে, তার চাইতে যে পরে জায়েজ করে হালাল করছে, এটা হোয়াইট মানি করার জন্য তাকে 10% দিয়েছি। এই কালচারটা বন্ধ করা দরকার। শক্তভাবে রাজস্ব আদায় করতে হবে, এক নাম্বার। 2 নম্বর, আপনার যদি টাকা বেশি আসে, তাহলে তো আপনি বিনিয়োগ করতে পারবেন। জি। বিনিয়োগ করলে আপনার কর্মসংস্থান হবে। আবার গভর্নমেন্ট যদি ব্যাংক থেকে ইন্টারনালি বেশি বড় করা শুরু করে, তাহলে বিজনেস এন্টারপ্রেনাররা তো ওই টাকা টাকা পাবে পাবে না, না। সেখানে কমে যাবে। জি, জি। অতএব ড্রাইভটা দিতে হবে রাজস্ব আদায়ের উপরে, ট্যাক্স। এটার জন্য আবার পলিটিক্যাল গুডউইল লাগবে। কারণ আমি ওই চেয়ারে থেকে দেখলাম, আমাদের দেশের খোদ প্রধানমন্ত্রীও ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আদায় করতে হয়েছে আমার। জি। বারবার বাজেট দিয়েছে, 12 বার বাজেট দিয়েছে, সে অর্থমন্ত্রীও ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আমার আদায় করতে হয়েছে। জি, আবার শুধু প্রেসিডেন্ট হওয়া বাকি ছিল, বাকি সব পদে তো ছিলেন, তারও ট্যাক্স ফাঁকি হয়েছে। কতটা বলবো? এটা যদি আপনি এখন একটা ব্রেক থ্রুতে যেতে পারেন, যে ঠিক সরকার যেইটুক নিয়ম করে দেয়, সে নিয়ম অনুযায়ী যার কাছে যা পাওনা আছে, সে সেটা দেবে। কড়াক্রান্তি হিসাব করে এটা আদায় করা হবে। জি। আহরণ বললে অনেক সময় মিলে না। আমার পরের এক চেয়ারম্যান সাহেব ট্যাক্স আদায় শব্দটা পছন্দ করতেন না, আহরণ বলতেন। আপনার পকেটের টাকা আমার পকেটে আসবে বহুত কঠিন আছে। কঠিন। আহরণ হয় কখন? ফুলে মধু আসছে, মৌমাছি যাইয়ে বসে ওটা নিয়ে আসে। তো এখানে তো মতিঝিলের টাকা আছে, সবাই ধরতে পারবেন না, আপনাকে ধরে আনতে হবে। আমরা SRO 98, যেটা তখন যে 111-এর 3 উদ্দিনের সরকার আসলো না, জি, তো 3 উদ্দিনের সরকার আসার পরেও বললো যে অপ্রদর্শিত অর্থ যারা শো করে নাই, তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে। জি। আই ডিড নট এগ্রি। আমি এটাতে কোনোদিন রাজি হই না, কারণ তাতে যারা হকালালিভাবে ট্যাক্স দিয়ে তাদেরকে ডিসকারেজ করা হয়, জি। আর আপনি ইনডাইরেক্টলি অপ্রদর্শিত অর্থ ট্যাক্স না দেওয়াটাকে এনকারেজ করতেছেন, জি, জি। যে না দিলে পরে আবার কম রেটে দেওয়া যায়। ওই সময় ধরেন সাইফুর রহমান সাহেব, তো তিনি তো কিছু টাকার, যথেষ্ট পরিমাণ টাকার ট্যাক্স দেন নাই, ওটা আমি ধরছি।
জি। করার পরে তিনি তো আমাকে জিজ্ঞেস করলেন, ইতা বদিউর আমার সাথে তুমি কিতা শুরু করলা, তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা। আমি ইয়ারডিতে এডিশন চাইছি, জি, জি, ওয়াজ জি। মাই ফাইন্যান্স মিনিস্টার। জি, জি। এবং বাংলাদেশের মধ্যে হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট। জি। ওনার মতো এত চৌকস এবং দক্ষ ফাইন্যান্স মিনিস্টার হয় না, জি। কিন্তু তিনিও তো ট্যাক্স দেন নাই। তো আমাকে এরকম টেলিফোন করা হলো, আমি বললেন স্যার আপনি 12 বার বাজেট দিয়েছেন, ব্যস্ত ছিলেন রাষ্ট্র কাজে, আর নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্টও ছিলেন, হিসাব নিকাশ বুলটুল হয়েছে, এখন আমি তো এটা বের করেছি, আপনি ফিয়ন চাপরাশি দিয়ে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে। স্যার প্রাইম মিনিস্টার বেলায় বেগম খালেদা জিয়া, জি তিনি তো অপ্রদর্শিত টাকার ট্যাক্স দিয়েছেন, এটা করছে না, মওদুদ দিয়েছেন না। তো কয়জন বলবো, আপনি এগুলা বলতে গেলে জি, স্যার। তাহলে আপনি এখান থেকে একটা জিনিস আপনি খেয়াল রাখেন, যেটা আমি শিখেছি ওখানে গিয়ে, এনবিআর এর চেয়ারম্যান হওয়ার সুবাদে আমাকে দেশের জনগণ বদিউর রহমান নামে চিনেছে। জি, জি। কিন্তু আমি ওই চেয়ারে গিয়ে যে মানুষগুলোকে পা ধরে সালাম করতে চাইতাম, তাদেরকে এত নমস্য ভাবতাম, সেই লোকগুলোর এই ট্যাক্স ফাঁকি দেওয়া চুরি দেখে আমার মানুষের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। এমন ঘটনা তো ঘটেছে, কাঁধে ঝোলা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করে বেড়ান, জি। সেই জাতীয় লোকও দেখা গেল ওই যে তার মা নাতি নাতকুরের জন্য কোরআন শরীফের জুলদানে কিছু টাকা রাখে গেছে বলছে, এটা আমি আগেও বলছি। তো পরে আমার ডেপুটি কমিশনার মেম্বার সাহেবকে জানাচ্ছে জুলদানিটা কি বস্তা নাকি। তা আপনি যদি এই দেশের নাগরিক যদি এখানে ট্যাক্স ফাঁকি দিয়ে না দেয়, অজুহাত তুলে যে কেন দেব, আপনি করবেনটা কি? এনবিআর এর উপরে স্যার কি ধরনের চাপ থাকে আপনি এবং এনবিআর এর কর্মকর্তা বা এনবিআর টিম তারা কতটা আন্তরিক? আমরা গ্রাম দেশে একটা বলে না, ছাগল নাচে খুঁটির জোরে, আমরা নোয়াখালীর এটা তো জি। ছাগল নাচে খুঁটির জোরে। খুঁটি যত শক্ত হয় ছাগল তত জোরে লাফাইতে পারে, তাহলে তার খুঁটি ছিঁড়ে চলে যাবে না। জি। পলিটিক্যাল গভর্নমেন্ট অথবা অন্য গভর্নমেন্ট, যেমন আমি ওই সময় পেরেছিলাম, তখন 3 উদ্দিনের সরকার ইন্টারফেয়ার করে না প্রথম দিয়ে, জি। পরের দিকে তো তারা ইন্টারফেয়ার শুরু করলো, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, মাসুদউদ্দিন, কেমন। জি, জি। আমি চাকরি 15 মাস থাকতে ছেড়ে দিলাম, ছেড়ে দিলেন, কারণ এইটা তো কথা ছিল না। কিন্তু স্যার আপনি আপোষ করেননি। আপোষ করবো কেন, এটা তো কথা ছিল না। জি, জি। কথা তো ছিল যে সরকার প্রণীত নিয়ম অনুযায়ী যার কাছে যা পাওনা আছে সেটা আমি আদায় করব। জি। পরে দেখি খোদ প্রধান উপদেষ্টা ফখরুদ্দিনই রাত্রে 11টায় টেলিফোন করে, বদিউর রহমান আপনি এটা কি শুরু করলেন? আমি বললাম, কেন স্যার, রাজস্ব লাগবে না, আপনি দেখবেন শুধু আমি জুলুম করে কারোর থেকে নিচ্ছি জি। না, আমি পাওনা আছে নিয়েছি। জি। এবং পরে যারা দিয়েছে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। হ্যাঁ। একটা মজার ঘটনা শেয়ার করি। ধানমন্ডি 7 নম্বর রোডে আমি স্বেচ্ছা অবসরে চলে আসলাম 15 মাস আগে, মগরিবের নামাজ পড়তে ঢুকতেছিলাম, তখন এক ভদ্রলোক বলতেছে, চেয়ারম্যান সাহেব, চাকরিটা যদি 15 দিন আগে ছাড়তেন তাহলে আমার একটা ভালো উপকার হতো। আচ্ছা, আচ্ছা। আল্লাহ চেহারার মধ্যেও তো অনেক নুরানি চেহারা দিচ্ছে, জি, জি। দেখতে সুন্দর, রাজকীয়, হ্যাঁ, আমার তো বাংলা পাস না। তো আমি বললাম যে কি অসুবিধা হইলো? বলে যে আপনার ভয় তো 15 লাখ টাকা ট্যাক্স দিয়ে ফেলছি, যদি 15 জন গিয়ে ছাড়তেন তাহলে দেওয়া লাগতো। দেওয়া লাগতো না। আমি বললাম, আচ্ছা নামাজ তো একই ইমামের পিছনে পড়বো, পরে কথা বলবো। তো নামাজ শেষে বললাম যে আপনার কি কষ্ট এখন? বলে যে এই যে আপনি বলছেন ট্যাক্স না দিলে ধরবেন, আয়কর বড়ি খান, ভালো ঘুম হবে, আমি তো 15 লাখ টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছিলাম, দিয়ে দিছি। পরে বললাম যে এখন কি আপনার আসলে কষ্ট হইতেছে? তখন উনি হেসে দিলেন, বলে যে না, টাকাটা দিয়ে দেওয়ার পরে ভয় দিলেও সোর ভাবটা চলে গেছে, আমার এখন নিজের ভেতর ভালো থেকে। লাগতেছে। তো এই সোর ভাব যদি নিজের থেকে আপনি দূর না করেন, আর দূর না করলে আপনি যদি আরেকজন আপনার থেকে টাকাটা না আনে, তাহলে আপনি টাকা পাবেন কোথায়? আপনি মালয়েশিয়া কেমনে হবেন, সাউথ কোরিয়া কেমনে হবেন? হ্যাঁ, আর এখানে আপনার সবাই কেবল চুরির মধ্যে যাবে, ওই যে বড় নেতা চুরি করে, এ চুরি করে, ও চুরি করে, তার সাঙ্গভঙ্গ চুরি করতে হবে কেমনে? এনবিআর এর চেয়ারম্যান, জি। এনবিআর এর চেয়ারম্যান ট্যাক্স আদায় করতে নিজের যদি সদিচ্ছা থাকে পারবেন, প্রোভাইডেড পলিটিক্যাল গভর্নমেন্ট যদি তাকে শেল্টার দেয়। আমাকে প্রথম শেল্টার দিয়েছে, আমি সবগুলো এরকম ধরতে পেরেছি। তারপরে দেখি তারাই আবার সবুজ কাগজে স্লিপ পাঠানো শুরু করতেছে, টেলিফোন করা শুরু করছে। আমি পরে এবার চাকরি ছেড়ে দিলাম। আর হাউস টু হাউস সার্ভে করে নেট বাড়ানো দরকার। যে একবার দিয়ে খালি তাকে লেবু চিফা করবেন, অডিট করবেন, ধরবেন, তা না। টাকা তো আছে, উপজেলা লেভেল পর্যন্ত যান, সবটাতে যাবেন। যেই সেটা হাউস টু হাউস সার্ভে করার বললাম, সরকারি নিষেধ করে দিল,
বন্ধ করে দিল, আমাকে বদলিই করে দিল। কোন কোন ব্যক্তি বা কোন কোন প্রতিষ্ঠানের বিষয়ে ওই সময় তিন উদ্দিনের, আপনার ভাষায় তিন উদ্দিনের সরকার থেকে প্রেসার আসছিল? আমরা চাকরির মধ্যে এটা আমাদের ওয়াদা বা আপনার শপথ না হইলেও আমরা কিছু জিনিস মানুষকে খারাপ করি না। যেমন আমি এনবিআর এর চেয়ারম্যান হিসেবে যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে বড় অঙ্কের, তাদের কাউকে তো আমি অসম্মান করি নাই। ইভেন আমার ডেপুটি কমিশনার দিয়ে তো তার ট্যাক্স নিতাম না, আমি নিজে টেলিফোন করতাম। কারণ হইল যিনি কষ্ট করে রোজগার করেন, ব্যবসা করেন, ট্যাক্স দেন, তার যদি কিছু ভুল ত্রুটি হয়ও আপনি তাকে অপমান করবেন না। উনি একটা সম্মান পাওয়ার অধিকার, অবশ্যই সম্মান পাওয়ার অধিকার। উনি ট্যাক্স দেন বিদায় তো সরকার এই বড় রাজস্ব পায়। লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট যেটা আছে, বড় বড় ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ব্যাপার আছে, আপনি তারকে যদি অপমান করেন, জেলে ঢুকান, যেটা তিন উদ্দিনের সরকাররা চাইছিল মামলা করে, মাসুদ উদ্দিন ওই যে টাস্ক ফোর্সের মতিন সহ, আমি বলছি না, আমি তো এটা করবো না। 2 দিনের যুগী বাতের অন্ন বললে হবে না। উনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আমি ধরছি, আমি নিয়ে নেব, দিয়ে ট্যাক্স দিলে হয়ে গেল। আপনি দিয়ে দেন আর একটা জরিমানা, তখন ওই SRO 98 5% জরিমানা, নর্মাল যা হবে তার ভাবে। তাকে অসম্মান করতে নাই। তা আমি যে এটা নিজে হ্যান্ডেল করতাম, ইভেন আমার মেম্বার দিয়ে করতাম না, টেলিফোন করতাম, আমার অফিসে আসবেন, 1 কাপ চা খাবেন। তো আসলে বলতাম যে দেখেন, আপনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে হিসাব নিকাশ করছেন, আমি ক্লাস 4-5 পাটিগণিতে এইভাবে হিসাব করলাম, আপনার কাছে এত কোটি টাকা আমার ট্যাক্স পাওনা হয়। যেমন একজন বিশ্ববিদ্যালয়ের মালিককে হয়তো বললাম যে আপনার কাছে তো আমার এরকম 2.25 কোটি টাকার ট্যাক্স পাওনা আছে। উনি হেসে দিলেন, বলে যে স্যার 1 সপ্তাহ পরে আসবো। 1 কোটি নিয়ে আসলেন। তাহলে আমার আরেক কাপ চা হতো, আপনার আবার 1 কোটি নিয়ে আসলেন। তখন আমার ডিজি সিআইসি সেন্ট্রাল নিয়ে বলে স্যার আরও 25 লাখ। তাহলে বাদ দেন, ক্লিয়ারেন্স দিয়ে দেন। 2 কোটি দিয়ে দিছে, ওই 25 লাখ উনি খাবেন, মিষ্টি খাবেন। তো এইভাবে করে করে অপমান করতে নাই, মানুষকে সম্মান করে নিতে হবে। কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয় ছিল যেটা দেখেছি, নাম বলবো না, এখনো জীবিত আছে, বড় বড় ব্যারিস্টার, বড় নাম করা লোক, বড় ডাক্তার, তাদেরকে যখন লিস্ট করতেছি তখন তো আমারে সরাই দিল। একজন ব্যারিস্টার সাহেব নাম করা আমার অফিসে গেছেন একটা কাজে, তো বললো যে এই কাজ। আমি স্যার, আমি চেয়ার ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসলাম। তিনি তাজ্জব হয়ে গেলেন যে আপনারা সচিবরা তো আমরা উকিল মনে করেন, ব্যারিস্টার হইলে আমাদের পাত্তা দেন না। আমি বললাম স্যার, আপনি আমার ডিপার্টমেন্টের ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের, যদি আপনি ডিপার্টমেন্টে জয়েন করতেন তাহলে আমার শিক্ষক হইতেন, আপনি আমার 12 বছর সিনিয়র, তো আপনাকে সম্মান করানোর দায়িত্ব। তো ওনার কাজটা করে দিলাম। কিন্তু যে জিজ্ঞেস করলাম, স্যার এক কেসে তো এত টাকা নেন শুনি, মক্কেলরা দেন, কিন্তু ট্যাক্স ফাইলের এই দশা কেন? আরে চেয়ারম্যান সাহেব, আপনি এত সুন্দর করে কথা বলেন। তখন উনি আরেক নাম করা রাজনৈতিক নেতা ছিলেন বড়, ওই ব্যারিস্টারের নাম বললেন, হ্যাঁ, যে ওর থেকে তো একটু বেশি দিয়ে। আমি স্যার হইল, উনি 8 আনা দেয় আর আপনি 8 আনা 1 পয়সা দিলে তো এটা বেশি হইল নাকি? কি করবেন আপনি? তো আমি লিস্ট করেছিলাম ডাক্তার, আইনজীবী থেকে শুরু করে, যে একটা এরকম ডেকে নেব। তারপরে তো তারা অসন্তুষ্ট হয়ে আমাকে বদলি করে দিল। তাহলে জিনিসটা কি আসলো, যিনি সরকারের চেয়ারে আছেন তিনি চান কিনা নিয়ম অনুযায়ী যার কাছে যা পাওনা আছে সবটা আদায় করো, 1। আর 2 হইল, যিনি চেয়ারম্যান হবেন ওইখানে, উনি ডেইলি বেসিসে চাকরি করবেন কিনা, যে কালকে আমি চুক্তির জন্য পদলেহন করব না, তেল মারবো না, আমার বারবার কন্ট্রাক্ট হইতে জন্য আমি যাব না, আমি আজকে যার থেকে যা পারি সেটা আদায় করব। এই 2টার কম্বিনেশন হলে আপনি বাইরে হাত পাতা লাগবে না। এনবিআর এর অনেক কর্মকর্তার বিরুদ্ধে যে দুর্নীতি এবং বিপুল সম্পদের অভিযোগ বিভিন্ন সময় আসে, স্যার এই বিষয়ে আপনি কি বলেন? আছে। এখন আপনি চোর তো সর্বত্রই আছে, হ্যাঁ। জমিদারের নায়েব খাজনা আদায় করবে, তার হাতে দিয়ে টাকা যাবে জমিদারের কাছে, তো নায়েব কি একটু খাবে না? হ্যাঁ, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে তো শুরু হইলে একটু ছেকে দেখবে না? আপনি সেটা 3টা কারণে এইসব দুর্নীতি বন্ধ হইতে পারে। 1 নাম্বার, প্রথম হলো আপনি যদি মানুষ সাচ্চা হন, বিবেকে তাকিতে দেন, ধর্মীয় নিয়ম কানুন মানে আপনার যা দেয় না হয় দেন, তো এই মানুষ তো এটা করবে না। মানুষের মধ্যে তো সবসময় ওই একটা প্রাচুর্যের মহচ্ছন্ন থাকবে, এটা চাইবে, বড় হইতে চাইবে, থাকবে। তাহলে বাকি রইল কি, তাকে অন্যায় করলে ধরা, কেমন
জি। রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে ধরা। এখন রাষ্ট্রীয় আইনের ফাঁক ফোকরে যদি সে বেঁচে যায়, যে ধরতে যায় সে যদি ওটার সাথে শেয়ার করে যে বাবা ঠিক আছে আমি 10 কোটি টাকা এবার চুরি করলাম, এভাবে তোমার থেকে নিলাম, তো তোমারে তো আমি আবার 40 কোটি টাকা ছেড়ে দিলাম, জি এই কনাইভেন্সটা যদি থাকে, লার্জ ট্যাক্স শেয়ার্সের মধ্যে আপনি এনবিআর এর লোককে যদি 2 কোটি টাকা ঘুষ দিয়ে আপনি যদি 8 কোটি টাকা রিলিফ নিয়ে নেন, তাহলে ইউ আর শেয়ারিং ইট। তো দুইজন একসাথে হলে আপনি ঠেকাবেন কীভাবে? জি, জি। তাকে ধরে আটকাইতে পারেন কিনা, ধরেন কিনা, সেই ব্যবস্থা বিচার ব্যবস্থা আছে কিনা, না হলে এটা চলতে থাকবে। জি। আর তৃতীয় নাম্বার যেটা হইল সামাজিকভাবে যদি আপনার কাউকে বর্জন করেন, জি আগে সোর থাকলে 50-এর দশকের শেষে 60-এর দশকের প্রথমে আমরা দেখছি একটু পেট মোটা দেখলে বলতো ঘুষ খা, ঘুষ খায়, হ্যাঁ এবং যদি জানতো ঘুষ খায় তার বিয়েতে সামাজিকে মাতব্বররা পঞ্চায়েতরা যেত না, যেত না, তার ছেলে মেয়ের বিয়েতে যেত না, মোল্লা মৌলবী তার বিয়েতে অনুষ্ঠানে হাজির হতো না। জি। এখন তো জামানা বদল গিয়া, জি। এখন মোল্লা মৌলবী যায় বেশি, কারণ এখানে হাদি আরো বেশি দেয়। হাদিয়া বেশি, স্যার। যুক্তিও খাড়া করে যে জি। তারা একটু লাইনে আনে, জি। আবার অন্যরাও যায়। আর স্বাভাবিকভাবে মানুষ প্রাচুর্যকে সবসময় সেলিউট করে, Salute করে। আমার কোনো কাজে আসে না, কিন্তু আমার তোমার বড় একটা গাড়ি নিয়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অযথা আসি তাকে সালাম দিচ্ছেন। রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অর্থবিত্ত হইলে ক্ষমতায় যাওয়া যায়, টাকা হইলে পার্টিকে টাকা দিয়ে মনোনয়ন কেনা যায়, টাকা হইলে মন্ত্রী হওয়া যায়, এবং টাকা থাকলে ঋণ খেলাফি হইলেও আবার ভোটে জেতা যায়। চলে আসা যায়। চলে। তো এইগুলো যখন রাষ্ট্র এলাউ করে চলে, সেক্ষেত্রে তো এটা হবেই। আমরা যে বলি স্যার যে ক্যাশলেস সোসাইটি, রাজস্ব আদায়ের কাঠামোগত কোনো পদ্ধতি কি আছে যেই পদ্ধতি প্রয়োগ করলে এই জায়গাগুলো, এই দুর্বলতাগুলো স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে? হ্যাঁ, আছে তো। কিরকম? আপনার বাইরে হচ্ছে না, বাইরে আপনার সফটওয়্যার করে অটোমেটিক হচ্ছে না। আপনি প্রত্যেক লোকের এখন যেমন আমাদের একটা এনআইডি আছে না, জি। ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আছে না একটা, জি, জি। যেটা এই যে হ্যাঁ, হ্যাঁ। আগে করে দিল, জাতীয় তো পরিচয়। ওটাকে যদি আপনি সমস্ত ট্রানজাকশনের সাথে লিঙ্ক করে দিতে পারেন, আমি দোকানে খরচ করলাম, আমি ব্যাট দিচ্ছি কিনা অটোমেটিক আমার সেখানে এটা রিফ্লেক্ট হয়ে যাবে, জি। আমার সমস্ত ট্যাক্স অটোমেটিক ওইখান থেকে কেটে নিয়ে যাবে। আপনার তাহলে সময় তার- কি এরকম উদ্যোগ নেওয়া আছে? নিচ্ছে, হচ্ছে, কিন্তু শস্যের মধ্যে বুথ থাকলে জি। এগুলোর মধ্যে বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তো এটা আগাইতে চায় কম। মানে আপনি যদি ক্যাশলেস সোসাইটিতে যান বা এইরকম, এই এখন একটা নতুন উদ্যোগ হলো না, আপনি এর মধ্যে অনলাইনে রিটার্ন জমা দিতে পারতেছেন, জি, জি। তো অনলাইনে দিলে তো সফটওয়্যারে আপনাকে নিজেই যোগ বিয়োগ হিসাব যোগ করে বিয়োগ করে করে দিচ্ছে, দিচ্ছেন, জি। আপনি আরেকজনের সাথে দেখা দেখি লাগতেছে না, জি। কম লাগতেছে না। তো ওরকম সমস্ত ট্রানজ্যাকশন যদি আপনি এভাবে হয়ে যায়, আমার খরচ থেকে শুরু করে সবটা, তখন তো দেখবেন যে এখানে আর 2 নম্বর করার স্কোপ থাকবে না। স্যার, এই জাস্ট বিগত যে আমাদের অন্তর্বর্তী সরকার ছিল, ওই সময় রাজস্ব খাতের যে সংস্কারের প্রস্তাবনা ছিল, ওইখানে ভালো মন্দ কি প্রস্তাবনা ছিল যেটা আমাদের আপনার দৃষ্টিতে স্যার? অন্তর্বর্তী সরকারের কথা বললে তো আমার অন্তর্জ্বালা বেড়ে যায়, জি স্যার। কারণ অন্তর্বর্তী সরকার যেটা ইউনূস সরকার ছিল, জি। এটা কোনো সরকারে ছিল না, এটা কোনো সরকারে ছিল না। জি। এটার ব্যর্থতা এনবিআর এর জন্য যে 2টা নীতি এবং বাস্তবায়ন, 2টা ডিভিশন, 2টা বিভাগ করার কথা বলছিল, দে ফেইল টু হ্যান্ডেল ইট প্রপারলি, যে কারণ সেখানে একটা উস্কানিমূলক একটা আন্দোলন হয়ে গেল, হ্যাঁ, একটা আন্দোলন ছিল। একটা ঝামেলা হয়ে গেল।